আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা ছোটবেলাতে পাওয়ার রেঞ্জার্স, এসপিডি এইসব অনেক কিছু দেখেই বড় হয়েছি। ছোটবেলার একটা নস্টালজিয়া ছিল এইসব। তো আপনারা কি জানেন 2017 সালে পাওয়ার রেঞ্জার্সদেরকে নিয়ে একটা মুভি তৈরি হয়েছিল। যদিও ক্রিটিক্স আর অডিয়েন্সরা খুব বেশি পছন্দ করেনি, তবুও ছোটবেলার স্মৃতি হিসেবে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাওয়ার রেঞ্জার্স 2017 সালের সেই মুভিটার গল্প। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই 6.5 মিলিয়ন বছর আগের পৃথিবী, যখন ডাইনোসরেরা আমাদের পৃথিবীতে রাজত্ব করত। আর সেই সময় পাওয়ার রেঞ্জার্স নামের এক প্রাচীন যোদ্ধা দলকে আমাদের পৃথিবীতে পাঠানো হয়, যাতে করে তারা প্রচণ্ড শক্তিশালী জিও ক্রিস্টালগুলোকে রক্ষা করতে পারে। আসলে এই ক্রিস্টালগুলোর মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যেত, এমনকি চাইলেই যে কেউ এই ক্রিস্টালগুলোর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু এই পাওয়ার রেঞ্জার্স দলের গ্রিন রেঞ্জার্স, যার নাম ছিল রিটা, সে এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে। রিটা জিও ক্রিস্টালের অপরিসীম শক্তি নিজেদের জন্য দখল করতে চায়। সে ওই ক্রিস্টালের মাধ্যমে পুরো পৃথিবীতে রাজত্ব করতে চায়। তার হাতে একে একে সকল রেঞ্জার্সেরা মারাও যায়। কিন্তু জর্ডন, যে কিনা ছিল রেড রেঞ্জার্স আর পাওয়ার রেঞ্জার্স দলের সবচেয়ে বড় যোদ্ধা, সে তার সর্বশেষ শক্তিটুকু ব্যবহার করে ওই জিও ক্রিস্টালগুলোকে রক্ষা করার চেষ্টা করে। সে পাওয়ার রেঞ্জার্সদের শক্তি এবং জিও ক্রিস্টালগুলোকে মাটির গভীরে লুকিয়ে রাখে, যাতে করে ভবিষ্যতে নতুন কোনো রক্ষক সেগুলোকে খুঁজে পায় আর পৃথিবীকে রক্ষা করার কাজে ব্যবহার করতে পারে। তো এখানে কয়েক সেকেন্ড পরে রিটা তার পুরনো সাথী জর্ডনের সামনে এসে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে জিও ক্রিস্টালগুলো কোথায়। জর্ডন তাকে শান্ত স্বরে উত্তর দেয়, এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর জর্ডন তার রোবট অ্যাসিস্ট্যান্ট আলফা 5কে আদেশ করে পৃথিবীর বুকে একটা বিশাল বড় উল্কাপিণ্ড আছড়ে ফেলো। তো সেই ভয়ঙ্কর উল্কাপিণ্ডটা সাথে সাথে এসে রিটার ওই জাদু দণ্ডটা একেবারে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আর তাকে সমুদ্রের অতল গভীরে ছুঁড়ে ফেলে। আর এই ঘটনার সাথে সাথে পৃথিবীতে থাকা জর্ডন এবং সকল ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সেই সাথে ওই জিও ক্রিস্টালগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে একেবারে সুরক্ষিত হয়ে যায়। এরপর গল্প সরাসরি বর্তমান দিনে চলে আসে, যেখানে জেসন স্কট নামের এক ছেলে তার বন্ধুদের সাথে মিলে স্কুলের ভেতরে একটা প্র্যাঙ্ক করতে থাকে। সে স্কুলের লকার রুমের ভেতরে একটা জ্যান্ত ষাঁড় ছেড়ে দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ সেখানে চলে আসে। পুলিশ জেসনকে তার বাবার ট্রাকে করে সেখান থেকে পালাতে দেখে ফেলে। এখানে পালাতে গিয়ে রাস্তার উপরে তার ট্রাক অন্য একটা গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। তবে ভালো ব্যাপার হলো সে তেমন বড় কোনো আঘাত পায় না, কিন্তু সে যে কাণ্ড করেছিল তার শাস্তিস্বরূপ তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় এবং পুরো বছরের জন্য ডিটেনশনের ক্লাস ধরিয়ে দেয়া হয়। তো এখন পরদিন স্কুলে জেসনের দেখা হয় কিম্বার্লির সঙ্গে। কিম্বার্লির মতো একজন সুন্দর চিয়ার লিডারকে জেসন মনে মনে অনেক পছন্দও করে ফেলে। অন্যদিকে আমরা বিলি নামের বেশ বুদ্ধিমান এক ছেলেকে দেখতে পাই, কিন্তু কোল্ট নামের এক বখাটে ছেলে বিলিকে খুবই বিরক্ত করতে থাকে। তো এই সব কিছু দেখে জেসন তখন কোল্ট নামের সেই ছেলেটাকে বলে যে লড়াই যদি করতেই হয় তাহলে আমার সাথে লড়াই করে দেখ। কোল্ট তখন জেসনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু জেসন খুব সহজেই নিজেকে বাঁচিয়ে উল্টে তার মুখে কষে একটা চর বসিয়ে দেয়। এরপর জেসন তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে বিনা কারণে এই ভালো ছেলেগুলোকে আর কখনো বিরক্ত করতে আসবি না। জেসনের এমন কাজ দেখে বিলির পাশাপাশি কিম্বার্লিও বেশ ইমপ্রেস হয়ে যায়। আর এখন ক্লাস শেষ হবার পরে জেসন যখন বাইরে চলে যায়, তখন রাস্তায় তার সঙ্গে বিলির আবারও দেখা হয়। বিলি তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে যে আমার সাথে একটু ঘুরতে যাবে নাকি। জেসন না করে দিয়ে নিজের পায়ের সেই ইলেকট্রিক অ্যাঙ্কেল ব্রেসলেটটা দেখায়, যেটা পুলিশ তাকে পরিয়ে রেখেছে যাতে করে পুলিশ সবসময় তার উপরে নজরদারি করতে পারে। তখন বিলি বলে ওঠে যে চলো একটা ডিল করি, আমি তোমার এই ব্রেসলেটটা বন্ধ করে দিতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমাকে শহরের খনি পর্যন্ত নিয়ে যেতে হবে। আর এর বদলে তুমি আমার গাড়িটা নিয়ে নিও, তারপর সারা রাত তোমার মতো যত ইচ্ছে আমার গাড়িতে করে ঘুরে বেরিয়েও। জেসন এই কথা শুনে রাজি হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই বিলির বাড়িতে পৌঁছে যায়। আর এখানে বিলি নিজের কম্পিউটারের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্রেসলেটটা রিপ্রোগ্রাম করে ফেলে। আর এখন জেসন পুরোপুরিভাবে স্বাধীন হয়ে গিয়েছিল, তাই সে নিজের কথা রাখতে বিলিকে নিয়ে সেই খনির দিকে রওনা হয়।
আর এখানে খনির ভেতরে যাবার পরে বিলি জেসনের কাছে একটু সাহায্য চায়, কিন্তু জেসন তাকে বলে যে দেখ ভাই, আমি আমার কাজ করে দিয়েছি, তোকে খনি পর্যন্ত এনে দিয়েছি, এখন আমি তোর গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি। কিন্তু গাড়ির দিকে যেতে যেতে জেসনের বিলির জন্য বেশ খারাপ লাগতে শুরু করে, তাই সে আবারও পেছনের দিকে ফিরে আসে এই ভেবে যে বেচারাকে একটু সাহায্য করেই দেয়। কিন্তু তখনই সে দেখতে পায় যে খনির পাশের একটা পাহাড়ি নদীতে কিম্বার্লি লাফ দিচ্ছে। আর অনেকক্ষণ পার হয়ে যাবার পরেও যখন কিম্বার্লি পানির নিচ থেকে উঠে আসছিল না, তখন জেসনের মনে হয় যে মেয়েটা হয়তো ডুবে যাচ্ছে। তাই সে কিম্বার্লিকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই কিম্বার্লি পানি থেকে উঠে আসে। কিম্বার্লি জেসনকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তো যাই হোক, এদিকে আবার খনির ভেতরে বিলি একটা ছোট বিস্ফোরক লাগিয়ে দেয়, আর সে যখনই বিস্ফোরণ ঘটায় তখনই খনির দেয়ালগুলো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। বিকট শব্দ শুনে জেসন আর কিম্বার্লি দৌড়ে সেদিকে ছুটে চলে যায় এবং দেখতে পায় যে বিলি বেঁচে আছে। তো কিছুক্ষণ পরে ট্রিনি এবং জ্যাক নামের তাদেরই আরও দুজন বন্ধু সেদিক দিয়ে যাওয়ার সময় এই শব্দটা শুনে সেখানে দেখতে আসে যে আসলে এখানে কিসের আওয়াজ হচ্ছে। তো এখন সবাই মিলে একটা বড় পাথরের কাছে চলে আসে, যার ভেতরে 5টা কয়েন গাঁথা ছিল। জ্যাক তখন বিলির কাছ থেকে হাতুড়ি নিয়ে কয়েনগুলো বের করে আনে, আর প্রত্যেকটা কয়েন থেকে আলাদা আলাদা রঙের আলো বের হতে থাকে। কিন্তু ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেনের শব্দ তারা শুনতে পায়, আর তখন জেসন সবাইকে উদ্দেশ্য করে বলে যে জলদি সবাই গাড়িতে ওঠো, এখান থেকে পালাতে হবে, নইলে পুলিশ আমাদের ধরে ফেলবে। এই কথা বলে বিলি খুবই স্পিডে গাড়ি চালাতে শুরু করে, আর মাঠের অপর দিকে যাবার সময় তারা একটা ট্রেন দেখতে পায়। জেসন তখন বলে যে আমরা যদি সময় মতো ট্রেনের লাইনটা পার হয়ে যেতে পারি তাহলে পুলিশের হাত থেকে বেঁচে যাব। কিন্তু তাদের গাড়ির স্পিড অতটা বেশি ছিল না, তাই ট্রেনটা এসে সরাসরি তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঠিক একই সময়ে আমরা দেখতে পাই সমুদ্রের বুকে কিছু জেলে মাছ ধরছিল, আর তখনই তাদের জালে অদ্ভুত কিছু একটা আটকা পড়ে যায়। আর তারা যখন জালটা টেনে উপরে তোলে তখন দেখতে পায় যে মানুষের শরীরের মতোই দেখতে কিছু একটা তাদের এই জালে আটকা পড়ে আছে। আর তারা সেই দেহটা উপরে তুললে দেখতে পায় যে এটা আসলে পচে যাওয়া মানুষের দেহের মতো কিছু একটা, কিন্তু জেলেরা কেউ বুঝতেই পারছিল না যে এটা আসলে কি। কিন্তু তবুও তারা শরীরটাকে পুলিশের হাতে তুলে দেবার জন্য নিজেদের কাছে রেখে দেয়। আর এখন পরদিন যখন জেলেগুলো শহরের বন্দরে পৌঁছায় এবং সেই বডিটা চেক করতে যায়, তখন তারা বুঝতে পারে যে এই শরীরটা আসলে পচে গেলেও তখনও জ্যান্ত ছিল। এটা আসলে সেই প্রাচীন ভিলেন রিটা ছিল, যে কিনা পুরো ক্রুদেরকে মেরে ফেলেছিল। এদিকে জেসন, বিলি আর কিম্বার্লি সবাই নিজেদের রুমে ঘুম থেকে ওঠে। তারা কেউই বুঝতে পারছিল না যে এত ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টের পরেও তারা বেঁচে কিভাবে গেল। এছাড়াও তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, আর তাছাড়াও সেই বিশেষ কয়েনগুলো তাদের কাছেই ছিল। অর্থাৎ এটা মোটেও কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। তারা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে। আর এখন পরদিন বিলি যখন স্কুলে যায় তখন কোল্ট আবারও তাকে বিরক্ত করতে চলে আসে, আর সে বিলির হাত মুচড়ে দেবার চেষ্টা করে, কিন্তু সে বিলির হাতটা এক বিন্দুও নড়াতে পারে না। এরপর সে নিজের মাথা দিয়ে বিলিকে ঢুস মারতে যায়, কিন্তু উল্টে সে নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই ঘটনার পরে বিলি পুরো স্কুলে বেশ পপুলার হয়ে যায়, কিন্তু কিম্বার্লি আর জেসন তাকে একপাশে ডেকে নিয়ে কথা বলতে থাকে। এরপর তারা তিনজনই তাদের নিজেদের কাছে থাকা রেড, ব্লু আর পিঙ্ক কয়েনগুলো বের করে দেখায়। জেসন তখন তাদেরকে বলে যে এই কয়েনগুলোর ভেতরে অদ্ভুত কোনো জাদুকরী শক্তি রয়েছে, আর এই সত্যিটা জানার জন্য তারা তিনজন আবারও সেই খনির কাছে চলে যায়। সেখানে তাদের সাথে জ্যাক আর ট্রিনিরও দেখা হয়ে যায়। এখানে জ্যাক আর ট্রিনির কাছে ব্ল্যাক এবং ইয়েলো কয়েন ছিল। তাদের দুজনকেও এই কয়েনগুলো অদ্ভুত সব সুপার পাওয়ার দিয়ে দিয়েছিল। নিজেদের ভেতরে পাওয়া নতুন এই সুপার পাওয়ারগুলো চেক করার জন্য তারা খুবই সহজে একদম খাড়া পাহাড় বেয়ে উপরে উঠে যায়। তো বাকি তিনজনও ঠিক একই কাজ করে। আর পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানোর পরে জ্যাক একটা ফাইনাল টেস্ট করার জন্য একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে বিশাল একটা লাফ দেয়। দুই পাহাড়ের মাঝখানে ছিল এক গভীর খাদ, আর জ্যাককে এমন লাফ দিতে দেখে জেসন, কিম্বার্লি আর ট্রিনিও ঠিক একইভাবে লাফিয়ে পড়ে। কিন্তু যখন বিলির পালা আসে তখন তার টাইমিংটা একটু মিস হয়ে যায়, আর সে বেচারা পাহাড়ের একেবারে কিনারায় এসে ঝুলে পড়ে। সবাই খুবই টেনশনে পড়ে যায়, কিন্তু একটু পরেই তারা বিলির আওয়াজ শুনতে পায়। বিলি নিচ থেকে চিৎকার করে বলে ওঠে যে সবাই নিচে লাফ দাও, এই জায়গাটা একেবারেই নিরাপদ। তো বিলির কথা সবাই শুনে যখন নিচে লাফ দেয়
তখন তারা পাহাড়ের নিচে গুহার ভেতরে থাকা একটা আন্ডারগ্রাউন্ড নদীতে গিয়ে পড়ে। সেখানে বিলি পানির সবচেয়ে গভীর অংশের দিকে একটা গোপন রাস্তা দেখতে পায়, আর সেই রাস্তাটা পার হয়ে তারা 5 জন গুহার অন্য একটা অংশে গিয়ে পৌঁছায়। সেখানে তারা বিশাল বড় একটা স্পেসশিপ বা মহাকাশ যান দেখতে পায়, যেটা হাজার হাজার বছর ধরে সেখানেই লুকিয়েছিল। স্পেসশিপটার চারপাশ একেবারে বন্ধ ছিল, কিন্তু জেসন খেয়াল করে যে তার এই কয়েনটা এই জাহাজের কাছাকাছি আসতেই অদ্ভুতভাবে জ্বলজ্বল করতে শুরু করে দিয়েছে। সে যখন কয়েনটাকে স্পেসশিপের আরও কাছে নিয়ে যায়, তখন অটোমেটিক একটা গেট খুলে যায়, আর তারা 5 জন মিলে সিদ্ধান্ত নেয় যে ভেতরে গিয়ে তারা দেখবে আসলে ওখানে আছেটা কি। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথে হঠাৎ করে একটা রোবোটিক হাত ট্রিনিকে শক্ত করে ধরে ফেলে। জ্যাক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু একটা ছোট অ্যান্ড্রয়েড রোবট খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এরপর সেই রোবটটা নিজের পরিচয় দিয়ে বলে যে আমার নাম আলফা 5। সে ওই 5টা কয়েনকে আবারও একসাথে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তাদেরকে বলে যে আমরা তো নতুন যোদ্ধাদের জন্যই এতদিন ধরে এখানে অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের এই 5 হিরো কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে তাদের সাথে হচ্ছেটা কি। তো এখানে আলফা 5 তখন তাদেরকে সামনের একটা প্ল্যাটফর্মের উপরে গিয়ে দাঁড়াতে বলে, আর সে জানায় যে তাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর তার একার পক্ষে দেয়া সম্ভব নয়। তাই সবাই তার কথা মেনে নিয়ে প্ল্যাটফর্মের উপরে গিয়ে দাঁড়ায়। তারা উপরে ওঠার সাথে সাথে ওই স্পেসশিপটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায়। তাদের সামনে বড় একটা প্যানেল খুলে যায়, যেটার ভেতরে একটা মানুষের মতো চেহারা ভেসে ওঠে। তো এখানে আলফা 5 তখন সবাইকে তাদের লিডার জর্ডনের ব্যাপারে বিস্তারিত জানাতে থাকে। জর্ডন আসলে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীর রক্ষকদের মধ্যে একজন ছিল। আলফা 5-এর সাহায্যে জর্ডনের শক্তির একটা ছোট্ট অংশ আজ পর্যন্ত এখানেই সুরক্ষিত ছিল, আর জর্ডন এখনও এই স্পেসশিপের ব্রেন তথা মূল সার্ভারে একটা শক্তিশালী ডেটা হয়ে বেঁচেছিল। জর্ডন এটা দেখে বেশ অবাক হয়ে যায় যে ওই শক্তিশালী কয়েনগুলো 5 জন একেবারে তরুণ ছেলে মেয়েদেরকে নিজেদের রক্ষক হিসেবে বেছে নিয়েছে। কিন্তু এখন আর সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে ছিল না। সে ওই 5 জনের কাছে সাহায্য চেয়ে বলে যে আমাদের পৃথিবী এখন খুব বড় একটা বিপদের সামনে দাঁড়িয়ে আছে। জর্ডন তাদেরকে জিও ক্রিস্টাল সম্পর্কে জানায়, আর সে বলে যে জিও ক্রিস্টাল হলো এমন একটা শক্তির উৎস যা জীবন দান করতে পারে আর জীবনকে ধ্বংসও করতে পারে। আর ওই ক্রিস্টালটা এই শহরের আশেপাশে কোথাও মাটির নিচে লুকিয়ে রাখা আছে। পাওয়ার রেঞ্জার্সদের মূল কাজ হলো যে কোনো মূল্যে ওই ক্রিস্টালটাকে শত্রুর হাত থেকে রক্ষা করা, কারণ ওই ক্রিস্টাল যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে সে এই পুরো পৃথিবী ধ্বংস করে দেবার মতো শক্তি পেয়ে যাবে। তো নিজের কথার প্রমাণ দেবার জন্য জর্ডন ওই 5 জনকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়, যেখানে তারা দেখতে পায় যে তাদের পুরো শহরটা চোখের পলকে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই ভয়ঙ্কর কাজটা অন্য কেউ নয়, বরং রিটা নিজে করছিল। এই ভয়ঙ্কর ভিশন দেখার পরে জর্ডন তাদেরকে বলে যে রিটা খুব শীঘ্রই ফিরে আসছে, আর শুধুমাত্র রেঞ্জার্সরাই তাকে জিও ক্রিস্টাল নেয়া থেকে আটকাতে পারবে। কিন্তু তার আগে তোমাদের নিজেদের শক্তি ভালোভাবে কন্ট্রোল করা শিখতে হবে। এই শক্তি কন্ট্রোল করার বিশেষ টেকনিকের নাম হলো মরফিং। তো এত সব আজগুবি কথাবার্তা শোনার পরে ট্রিনি ভেবেই নিয়েছিল যে এইসব কিছু পাগলামি ছাড়া আর কিছুই নয়। তাই সেই সব মানতে একেবারে অস্বীকার করে আর এখান থেকে বেরিয়ে চলে যায়। আর তাকে যেতে দেখে জ্যাক, বিলি আর কিম্বার্লিও তার সাথে সাথে এই স্পেসশিপ থেকে বেরিয়ে যায়। জেসনও তাদের পিছু নিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জর্ডন জেসনকে বলে যে পাওয়ার কয়েনগুলো নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তোমাদেরকেই বেছে নিয়েছে। তোমাদের আগে আমি ছিলাম রেড রেঞ্জার্স, আমি আমার দলের প্রধান ছিলাম, কিন্তু এখন থেকে তোমাকেই এই রেঞ্জার্সদেরকে লিড করতে হবে আর এই পৃথিবীকে বাঁচাতে হবে। যদি তোমরা আমার কথা মতো না চলো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর জর্ডনের এই কথাগুলো জেসনকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তাই সে বাইরে এসে বাকি সবার সঙ্গে দেখা করে যারা জেসনের জন্য সেখানেই অপেক্ষা করছিল। কিম্বার্লি জেসনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি এই রূপকথার মতো গল্পগুলোকে বিশ্বাস করো? এইসব গল্পে পুরোপুরি বিশ্বাস না হওয়া সত্ত্বেও জেসন সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন আবারও এখানে ফিরে আসবে। তাই সে বাকিদেরকে বলে যে আমি কালকে ওই পাহাড়ের চূড়ায় তোমাদের সকলের জন্য অপেক্ষা করব, আমি আবারও স্পেসশিপের ভেতরে যেতে চাই। তো নিজের কথা অনুযায়ী পরদিন জেসন ঠিকই ওই জায়গাতে চলে যায়, আর এটা দেখে সে খুবই খুশি হয়ে যায় যে তার বাকি 4 জন বন্ধুও আগে থেকেই সেখানে এসে উপস্থিত ছিল।
তো এরপর তারা 5 জন মিলে আবারও সেই স্পেসশিপের ভেতরে চলে যায়। আর তাদেরকে দেখে জর্ডন আবারও তাদেরকে বুঝিয়ে বলে যে পাওয়ার রেঞ্জার্সে রূপান্তরিত হবার জন্য তোমাদের সবার প্রথমে মর্ফ করা শিখতে হবে। তোমাদের কয়েনগুলোর ভেতরে একটা শক্তিশালী আর্মার বা বর্ম লুকানো রয়েছে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। কিন্তু রেঞ্জার্সরা তখনই ট্রান্সফর্ম হতে পারবে যখন তারা তাদের এই শক্তিগুলোকে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারবে। আর এসব কিছু ভালোভাবে বোঝানোর পরে জর্ডন ওই 5 জনকে একটা গোল প্ল্যাটফর্মের উপরে দাঁড়াতে বলে, যার নাম হলো মরফিন গ্রিড। তো এখানে দাঁড়ালে তাদের শরীর আর মন একসঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো জর্ডনের কথা মেনে সবাই নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করার জন্য সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তারা মন থেকে একে অপরের সঙ্গে কোনোভাবেই কানেক্ট হতেই পারছিল না। তাই সেই সাথে সাথে ওই সিস্টেমটাই বন্ধ হয়ে যায়। আর এটা দেখে পরিষ্কার বোঝা যায় যে তারা এখনও একটা টিম হিসেবে একসঙ্গে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। জর্ডন তখন আলফা 5কে আদেশ দেয় যে ওদেরকে ট্রেনিং এরিনাতে নিয়ে চলে যাও। সেখানে তাদের খুবই কঠিনভাবে ট্রেনিং করতে হবে, আর সেটাও কোনো সুপার পাওয়ার বা আর্মার ছাড়াই করতে হবে। আর সেই এরিনাতে পৌঁছানোর পরে সেই ছোট্ট অ্যান্ড্রয়েড আলফা 5 একটা ট্রেনিং সিমুলেটর অ্যাক্টিভ করে ফেলে। সে কিছু হাইটেক হলোগ্রাম তৈরি করে, যেগুলো দেখতে একেবারে রিটার সেই ভয়ঙ্কর সৈন্যদের মতো ছিল। আর এই সৈন্যদেরকে বলা হয় স্টোনম্যান। আর সেই স্টোনম্যানদেরকে দেখে জ্যাক ভাবে যে আরে এগুলো তো কম্পিউটারের তৈরি একটা হলোগ্রাম মাত্র, এরা তো আমাকে সত্যি সত্যি মারতেই পারবে না। এই ভেবে সে সবার আগে ওই ট্রেনিং অ্যারিনার ভেতরে ঢুকে যায়, কিন্তু খুব জলদি সে হাড়ে হাড়ে টের পেয়ে যায় যে এই হলোগ্রামগুলোর আসলে সত্যিকারের ফিজিক্যাল বডিও রয়েছে, কারণ ওই স্টোনম্যানগুলো মাত্র এক আঘাতে জ্যাককে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে। তো এই সব কিছু দেখে আলফা 5 তখন সবাইকে বুঝিয়ে বলে যে সামনের দিনগুলোতে তোমাদের আরও অনেক কঠিন ট্রেনিংয়ে পাস করতে হবে। যদি সব কিছু ভালোভাবে করতে পারো তবেই হয়তো মাত্র 1% চান্স থাকবে যে তোমরা রিটার সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবে। তো এখন তাদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত করার জন্য তাদের সেই কঠিন ট্রেনিং শুরু হয়ে যায়। আর নিজেদের এত সুপার পাওয়ার থাকা সত্ত্বেও ওই হলোগ্রাম সৈন্যদের সাথে লড়াই করতে তাদের অনেক কষ্ট হতে থাকে। আর তখন আলফা 5 তাদেরকে একটা স্পেশাল টেকনিক শিখিয়ে দেয়, যেখানে শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে পেছন দিক থেকে শত্রুদেরকে ধরে তাদেরকে মাটিতে আছড়ে ফেলে দিতে হয়। জেসন এবং বাকি সবাই এই টেকনিকটা খুবই সহজেই শিখে ফেলে এবং লড়াইয়ের দারুণ প্র্যাকটিস তারা করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তাদের মধ্যে এখনও কেউই মর্ফিং করতে পারে না তথা রেঞ্জার্সে ট্রান্সফর্ম হতেই পারে না। তখন তাদেরকে একটু মোটিভেট করার জন্য আলফা 5 তাদেরকে গুহার অন্য একটা বড় অংশে নিয়ে যায়, যেখানে সে রেঞ্জার্সদের মূল বাহন জর্জগুলোকে দেখায়। আর এই বিশাল আকৃতির রোবোটিক মেশিনগুলো মূলত প্রাচীন যুগের ডাইনোসরদের আদলে তৈরি করা হয়েছিল। তো এই সব কিছু দেখাতে দেখাতে আলফা 5 তাদেরকে বলে যে এগুলোই হলো তোমাদের আসল বাহন। আর তাছাড়াও জর্ডন তাদেরকে বুঝিয়ে বলে যে এগুলো কিন্তু তখনই তোমরা কন্ট্রোল করতে পারবে যখন তোমরা নিজেরা মর্ফিং করা শিখে যাবে, কারণ রেঞ্জার্সদের আর্মার পরার পরে কেবল এই জর্জগুলোকে ডাকা সম্ভব। তো এইসব কিছু দেখানোর পরে আলফা 5 তাদেরকে আবারও নিজেদের ট্রেনিং চালিয়ে যেতে বলে। কিন্তু ওদিকে জ্যাক মনে মনে ভাবছিল যে চুপিসারে সে নিজের জ্বরটা একটু টেস্ট করে দেখবে। আর ঠিক যেমনটা হবার কথা তেমনটাই হয়। সে কিছুতেই ওই বিশাল মেশিনটাকে কন্ট্রোলই করতে পারে না, আর তার ওই জ্বরটা পাহাড়ের নিচে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে জ্যাক কোনো রকমে তার জ্বরটাকে স্পেসশিপের কাছে ফিরিয়ে আনতে পারে। কিন্তু পাহাড়ের দেয়াল পার হবার সময় সে ওই বিশাল মেশিনটা দিয়ে তার বন্ধুদেরকে প্রায় পিষে মেরেই ফেলছিল। তবে ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় কেউ কোনো আঘাত পায় না। কিন্তু জেসন জ্যাকের এমন খামখেয়ালিপনা আচরণ দেখে প্রচণ্ড রেগে যায়, আর সাথে সাথে তার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চলে যায়। জ্যাক জেসনের কোনো কথাই কানে তোলে না, আর জেসন তখন তাকে শক্ত করে ধরে ফেলে। আর তারপর তারা দুজনে সবার সামনে হাতাহাতি লড়াই শুরু করে দেয়। বিলি তখন তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায় এবং চিৎকার করে বলে যে থামো তোমরা দুজন, এভাবে নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বিলির শরীরে রেঞ্জার্সদের ব্লু আর্মার অ্যাক্টিভেট হয়ে যায়। বিলিকে আর্মার পরিহিত অবস্থায় দেখে সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, আরে তুমি এটা কিভাবে করলে? কিন্তু বিলি তো নিজেই বুঝতে পারছিল না যে এটা আসলে কিভাবে ঘটে গেল।
কিছুক্ষণ পরে তার শরীর থেকে ওই আর্মারটা আবারও গায়েব হয়ে যায়, আর তখনই পেছন থেকে জর্ডনের আওয়াজ আসে আর সে বিলিকে আবারও মর্ফিং করার চেষ্টা করতে বলে। আর বিলি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও দ্বিতীয়বার সে কোনোভাবেই মর্ফ করতেই পারে না। তো বিলির এই ব্যর্থতা দেখে জর্ডন অনেক হতাশ হয়ে যায় আর সে আজকের মতো ট্রেনিং ক্যান্সেল করে দেয়। জর্ডন বেশ রেগে গিয়ে তাদেরকে বলে যে তোমরা এখন এখান থেকে চলে যাও, আমার মেজাজ একেবারে খারাপ হয়ে যাচ্ছে, তোমরা এখনও পাওয়ার রেঞ্জার্স হবার জন্য কোনোভাবেই প্রস্তুত নও। তো জর্ডনের মুখে এমন কথা শুনে সবাই বেশ মন খারাপ করে এখান থেকে চলে যায়, কিন্তু জেসন একা একা স্পেসশিপের ভেতরে জর্ডনের সঙ্গে কথা বলতে আবারও ফিরে আসে। সেখানে জেসন আড়াল থেকে শুনতে পায় যে জর্ডন আলফা 5-এর সঙ্গে কথা বলছে। এখানে জর্ডন আলফা 5-কে বলছিল যে এই বাচ্চাদের মরফিন গ্রিড অ্যাক্টিভেট করাটা খুবই জরুরি, তা না হলে আমি আর কখনোই আমার ফিজিক্যাল বডিতে ফিরে আসতে পারবো না। এই কথা শোনার পরে জেসন জর্ডনের সামনে এসে তাকে দোষারোপ করতে থাকে আর বলে যে তুমি শুধুমাত্র নিজের শরীর ফিরে পাবার জন্য আমাদের গুটি হিসেবে ব্যবহার করছো। জর্ডন তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু জেসন রেগে গিয়ে তাকে বলে যে আমার নিজের টিমের উপরে পূর্ণ ভরসা রয়েছে আর আমরা তোমার কোনো সাহায্য ছাড়াই এই যুদ্ধে লড়বো, আর দেখে নিও আমরা জিতেও আসবো। এরপর জেসন বাইরে গিয়ে বাকি সবার সঙ্গে দেখা করে, আর তখন জ্যাক সবাইকে উদ্দেশ্য করে বলে যে চলো আমরা পাহাড়ের উপরে গিয়ে আজকের রাতে ক্যাম্পিং করি। অন্যদিকে রিটা শহরের একটা শিপইয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের শরীরের এনার্জি নিজের ভেতরে শুষে নিতে থাকে, আর সে নিজেও কিছুটা শক্তি ফিরে পায়। আর তারপর সরাসরি একটা জুয়েলারির দোকানে চলে যায় এবং সেখানকার সমস্ত সোনা সে চুরি করে নেয়। আর ওই বিশাল পরিমাণের সোনা গলিয়ে সে তার ভেঙে যাওয়া জাদুর লাঠিটা আবারও পুরোপুরিভাবে ঠিক করে ফেলে। তার ভেতরে সোনা তুলে আনা এবং গলিয়ে ফেলার এক অদ্ভুত শক্তি ছিল। তখনই একজন পুলিশ অফিসার বন্দুক হাতে সেখানে চলে আসে আর রিটার দিকে তাক করে তাকে বলে যে তোমার ওই লাঠিটা এক্ষুনি ফেলে স্যারেন্ডার করে দাও। কিন্তু রিটা সরাসরি তাকে মানা করে দেয়, আর পুলিশ অফিসারটা যখন রিটার গায়ে গুলি চালায় তখন রিটা তার জাদুর সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের শরীরের সকল ক্ষত ঠিক করে ফেলে। সে নিজের জাদুকরী শক্তি দিয়ে ওই এলাকার চারপাশে ব্যাপক ভাঙচুর আর ধ্বংসলীলা চালায়, আর বাকি সকল সোনাদানে নিয়ে সেখান থেকে একেবারে চলে যায়। অন্যদিকে আমাদের ওই 5 জন হিরো পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং ফায়ারের পাশে বসেছিল। জ্যাক এখানে সবাইকে বলে যে আমার মনে হয় আমরা হয়তো এই কারণেই মর্ফিং করতে পারছি না কারণ আমাদের নিজেদের মধ্যে বন্ডিং বা কানেকশন একেবারেই ভালো নয়। সত্যি বলতে মাত্র কয়েকদিন আগেও তো তারা একে অপরের বন্ধু পর্যন্ত ছিল না। তাই তখন জ্যাক সবাইকে বলে যে চলো আজ রাতে আমরা একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করি। তো সবার আগে জ্যাক নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে যে আমি শুধুমাত্র আমার মায়ের সঙ্গে থাকি আর আমার মা খুবই অসুস্থ। আমার খুবই ভয় হয় যে খুব জলদি হয়তো আমি আমার মাকে হারিয়ে ফেলবো। এরপর বিলি তার নিজের মনের কথা সবার সাথে শেয়ার করে। সে বলে যে আমি সেদিন পাহাড়ে এই জন্য এসেছিলাম কারণ এটা আমার বাবার সবচেয়ে ফেভারিট একটা জায়গা ছিল। তিনি অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো ঠিক একইভাবে বাকি সবাইও একে অপরের সঙ্গে নিজের মনের সকল গোপন কথাগুলো খুলে বলতে থাকে। আর এসব কথা শোনার পরে তারা বুঝতে পারে যে তাদের সবার জীবনের কষ্টগুলো প্রায় একই রকম। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পরে ট্রিনি যখন নিজের বাড়িতে ফিরে যায় সেদিন রাতে রিটা সোজা তার বেডরুমে চলে আসে এবং ট্রিনির উপরে হামলা করে বসে। রেঞ্জার্সদের আর্মার ছাড়া ট্রিনি একেবারেই শক্তিশালী ছিল না, তাই রিটা তাকে মেরে ফেলার বদলে একটা লোভনীয় অফার করে। রিটা তাকে বলে যে তুমি যদি তোমার টিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই জিও ক্রিস্টালটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি আজকের মতো তোমার প্রাণ ভিক্ষে দেব। অন্যদিকে জেসন একা একা নিজের রুমে বসে রেস্ট নিচ্ছিল। তখনই কিম্বার্লি তার কাছে চলে আসে, আর কিম্বার্লি খুবই মন খারাপ করে জেসনকে বলে যে বাকি সবাই হয়তো আমার জন্যই মর্ফ করতে পারছে না। আমি আসলে একবার রাগের মাথায় আমার এক বান্ধবীর প্রাইভেট ছবি পুরো স্কুলে শেয়ার করে দিয়েছিলাম। তখন থেকে আমার ভেতরে এক ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করে। আমি নিজেকে এই সব কিছুর যোগ্যই মনে করি না। তার মুখে এইসব কথা শোনার পরে জেসন তাকে শান্ত করে আর বলে যে দেখো আমরা সারা জীবন তো আর একটা ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াতে পারি না।
তুমি তোমার বন্ধুদের সঙ্গে মিলে এখনও নিজের এই ভুলটা শোধরানোর একটা সুযোগ পেতে পারো। আর নিজেদের এই নতুন শক্তিটা দিয়ে আমরা এখন পুরো শহরের জন্য অনেক ভালো কিছু একটা করতে পারবো। ঠিক তখনই তাদের সবার কাছে ট্রিনির একটা ইমার্জেন্সি মেসেজ চলে আসে আর সবাই মিলে স্কুলের মাঠে গিয়ে দেখা করে। সেখানে ট্রিনি সবাইকে বিস্তারিত খুলে বলে যে রিটা আজ রাতে আমার উপরে হামলা করেছিল আর আমাকে ওর দলে যোগ দেবার জন্য সে অফারও করেছে। জেসন তখন সবাইকে বেশ সিরিয়াস হয়ে বলে যে আমি একাই রিটার মুখোমুখি হব, আমি ওকে বুঝিয়ে দেব যে আমরাও কম নই, আমার গায়ে আর্মার থাকুক বা না থাকুক আমি ওর সঙ্গে লড়াই করবই। তার কথা শুনে বাকি সবাইও মাথা নেড়ে সায় দেয়। তখন ট্রিনি তাদেরকে জানায় যে রিটা ওই পুরনো শিপইয়ার্ডের ভেতরেই লুকিয়ে রয়েছে। তাই তারা সবাই মিলে লোহার রড, মোটা চেইন এইসব কিছু হাতে নিয়ে সোজা রিটাকে মারার জন্য সেখানে হাজির হয়। আর শিপইয়ার্ডের ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে একটা লোক চেয়ারের উপরে বসে রয়েছে, কিন্তু কাছে গিয়ে তারা দেখতে পায় যে ওই বেচারা সামান্য একজন নাবিক ছিল যাকে কিনা রিটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। তো হঠাৎ করে রিটা তাদের সামনে এসে দাঁড়ায় আর তার সেই জাদুর লাঠিটা দিয়ে সজোরে হামলা করে দেয়। তারা 5 জন মিলে এক হয়ে রিটার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু রিটা তার বিশাল শক্তি দিয়ে খুব সহজেই তাদের সবাইকে হারিয়ে দেয় এবং তারপর একটা জাহাজের ভেতরে গিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। এখানে রিটা জেসনকে জিও ক্রিস্টালের আসল জায়গার কথাটা জিজ্ঞাসা করে, কিন্তু জেসন তাকে সরাসরি বলে দেয় যে আমরা তো নিজেরাও জানি না ওই ক্রিস্টাল কোথায় রয়েছে। জেসনের মুখে এই কথা শুনে রিটা প্রচণ্ড রেগে যায় আর নিজের জাদুকরী শক্তি দিয়ে জ্যাককে আঘাত করতে শুরু করে। আর জ্যাকের কষ্ট দেখে বিলি চিৎকার করে বলে ওঠে, জ্যাককে ছেড়ে দাও। এরপর বিলি তাকে বাঁচানোর জন্য এমনিতেই একটা মিথ্যে কথা বানিয়ে বলে যে স্পেসশিপের ভেতরে আমি একটা ম্যাপ পেয়েছিলাম, সেটা দেখে আমি হিসেব করে বের করেছি যে জিও ক্রিস্টাল শহরের একটা ডোনাট শপের নিচে চাপা পড়ে আছে। তো ক্রিস্টালের আসল জায়গা জানতে পারার সাথে সাথে রিটা এখান থেকে চলে যায়। তবে যাবার সময় সে নিজের ওই জাদুর লাঠিটা দিয়ে বিলির উপরে সজোরে হামলা করে আর বিলি সরাসরি সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। রিটা চলে যাবার পরে সবাই যখন নিজেদের বাঁধন থেকে মুক্ত করে ফেলে তখন জেসন আর বাকিরা মিলে জলদি বিলিকে পানি থেকে উপরে টেনে তোলে। কিম্বার্লি যখন তার পালস আর শ্বাস প্রশ্বাস চেক করতে যায় তখন সে বুঝতে পারে যে বিলি আর বেঁচে নেই। এই ঘটনাটা দেখে জেসনের খুবই খারাপ লাগে আর সে এই সব কিছুর জন্য নিজেকেই দোষ দিতে শুরু করে। সে তার বন্ধুদেরকে বলে যে বিলিকে জলদি স্পেসশিপে নিয়ে চলো, হয়তো জর্ডন ওকে বাঁচাতে পারবে। তো স্পেসশিপে পৌঁছে তারা জর্ডনকে সব কিছু খুলে বলে, কিন্তু জর্ডন এই সব কিছু শুনে মন খারাপ করে বলে যে এখন আর কিছুই করার নেই। এই কথা শুনে জেসন ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে আর সে কাঁদতে কাঁদতে বলে যে এই সব কিছুই আমার ভুল, আমি তোমাদের সবাইকে রিটার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করেছিলাম, অথচ আমরা কেউই লড়াই করার জন্য তৈরি ছিলাম না। কিম্বার্লি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমরা সবাই মিলেই তো এই সিদ্ধান্ত নিয়েছিলাম, তুমি নিজেকে দোষ দিও না, এখানে তোমার কোনো ভুল নেই। যদি সম্ভব হতো তাহলে বিলিকে ফিরিয়ে আনার জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারতাম। তো এখানে থাকা বাকি সবাই কিম্বার্লির কথার সঙ্গে একমত হয়ে একই কথা বলে। আর ঠিক তখনই হঠাৎ করে মরফার নেটওয়ার্কে একটা অদ্ভুত রিয়াকশন হয় আর একটা পোর্টাল তাদের সামনেই খুলে যায়। এর মানে হলো জর্ডন এখন চাইলে তার নিজের ফিজিক্যাল বডি বা শরীর ফিরে পেতে পারে, কিন্তু জর্ডন নিজের কথা না ভেবে স্পেসশিপের সিস্টেমটাকে রিভার্স করে দেয় যাতে করে সে নিজের বদলে বিলিকে জ্যান্ত করে তুলতে পারে। জর্ডনের এই আত্মত্যাগের ফলে বিলি হঠাৎ করে চোখ খুলে তাকায় আর তাকে বেঁচে ফিরতে দেখে সবাই খুশিতে মেতে ওঠে। জেসন মন থেকে জর্ডনকে ধন্যবাদ জানায় আর এসব ঘটনার পরে তারা সবাই এখন একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে যায়। জেসন তখন সবাইকে বলে যে এখন সময় এসে গেছে মরফিং করার। এরপর তারা সবাই মন থেকে নিজেদের শরীর আর ব্রেনকে একসঙ্গে কানেক্ট করে আর ফাইনালি তারা পাওয়ার রেঞ্জার্সে রূপান্তরিত হয়ে যায়। আর এদের এখন খুবই জলদি কাজ করতে হবে, কারণ রিটা ওই চুরি করা সমস্ত সোনা গলিয়ে গোল্ডার নামের একটা বিশাল বড় দৈত্য তৈরি করে ফেলেছে। আর এই কাজটা করার জন্য সে পৃথিবীর গভীর থেকেও সোনা তুলে এনেছিল। এমনকি জর্ডনের স্পেসশিপটাও সে ধ্বংস করার জন্য তার স্টোনম্যানগুলোকে পাঠিয়ে দিয়েছে। জেসন আর তার টিম পোর্টালের সাহায্যে সরাসরি সেই পাহাড়ে গিয়ে পৌঁছায়, যেখানে রিটার বিশাল সৈন্যবাহিনী আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। জেসন তার রেড রেঞ্জার্স আর্মার থেকে একটা ধারালো তলোয়ার বের করে আর শত্রুদের একেবারে কচু কাটা করতে শুরু করে, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি থাকায় জ্যাক দৌড়ে গুহার ভেতরে চলে যায় আর নিজের জর্ড নিয়ে বাইরে ফিরে আসে।
ব্ল্যাক রেঞ্জার্সের ওই জর্ড নিজের ভয়াবহ শক্তি দেখিয়ে নিমিষেই সকল শত্রুদেরকে মাটিতে মিশিয়ে দেয়, কিন্তু লড়াই তাদের এখনও শেষ হয়নি, কারণ সেই বিশাল দৈত্য গোল্ডার আর রিটা শহরের দিকে ধ্বংসলীলা চালাতে চালাতে এগিয়ে যাচ্ছিল। জেসন তখন সবাইকে বলে যে সবাই যার যার জর্ডকে ডেকে নাও। নিজেদের আর্মারের সাথে কানেক্ট থাকা অবস্থায় তারা তাদের জর্ডদেরকে নিয়ে একেবারে তৈরি হয়ে যায়, আর শহরের ভেতরে ঢুকে রেঞ্জার্সরা আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষদেরকে নিরাপদ জায়গাতে পাঠাতে শুরু করে। আর এই লড়াইয়ের মাঝখানে জেসন দেখতে পায় যে রাস্তার উপরে তার বাবা তাকে খুঁজে চলেছে, আর ঠিক তখনই ওই গোল্ডার সেখানে হামলা করে আর তার বাবার গাড়িটা একেবারেই উল্টে যায়। জেসন সাথে সাথে নিজের জর্ড থেকে বেরিয়ে আসে এবং লড়াই করতে করতে ওই গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। সে তার বাবা স্যামকে গাড়ি থেকে বের করে একটা নিরাপদ জায়গাতে নিয়ে যায়, আর রেঞ্জার্সের মাস্ক পরা থাকার কারণে স্যাম ঠিকমতো বুঝতে পারে না যে এই লোকটা আসলে কে, কিন্তু তার মনে হয় যে এই যোদ্ধাকে তার অনেক বেশ চেনা চেনা লাগছে। তবে জেসন কোনো কথা না বাড়িয়ে জলদি নিজের জর্ডে আবারও ফিরে যায়, আর এখন রেঞ্জার্সরা সবাই মিলে একযোগে গোল্ডারের উপরে হামলা করে দেয়, কিন্তু গোল্ডার এতটাই শক্তিশালী ছিল যে তাকে হারানো একেবারেই তাদের জন্য মুশকিল হয়ে যায়। তখনই পিঙ্ক রেঞ্জার্স কিম্বারলি একটা বড় রিস্ক নেয় এবং নিজের জর্ড দিয়ে বিলির জর্ডটাকে রিটার দিকে সজোরে ছুঁড়ে মারে, আর নিচে পড়ার ঠিক আগ মুহূর্তে ব্লু রেঞ্জার্স বিলি তার জর্ডের সিস্টেম অ্যাক্টিভেট করে ফেলে এবং বিশাল এক এনার্জি ওয়েভ ছেড়ে দেয়। আর এই ওয়েভের ধাক্কায় গোল্ডার আর রিটা ছিটকে মাটিতে পড়ে যায়। রিটা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাবার সাথে সাথেই তার জাদুকরী শক্তিতে বেঁচে থাকা সমস্ত স্টোনম্যানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই ভাবে যে লড়াই হয়তো এখানেই শেষ, তারা হয়তো জিতে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো গোল্ডার আবারও উঠে দাঁড়ায় এবং নিজের জাদুতে রিটাকে সুস্থ করে তোলে। গোল্ডার সজোরে মাটির উপরে একটা বিশাল ঘুষি মারে, যার সাথে সাথে শহরের সেই ডোনাট শপের নিচে লুকিয়ে থাকা আসল জিও ক্রিস্টালগুলো সব বেরিয়ে আসে। রিটা ক্রিস্টালটা হাতে নিতেই যাবে, ঠিক তখনই রেঞ্জার্সরা গর্তের সামনে এসে দাঁড়ায় আর নিজেদের জর্ড থেকে ফায়ার করতে শুরু করে, কিন্তু তবুও ওই বিশাল গোল্ডার মনস্টারটা তাদের জর্ডগুলোকে ভাঙতে শুরু করে এবং ধাক্কা দিয়ে তাদেরকে গর্তের ভেতরে ফেলে দেয়। আর এখন নিজেদের সেই শক্তিটুকু ব্যবহার করে জেসন আর বাকিরা আরও একবার হামলা করার চেষ্টা করে, কিন্তু তারা সবাই ওই বিশাল গর্তের ভেতরে পড়ে যায়। এবার রিটা আর গোল্ডার ক্রিস্টালটা প্রায় হাতে নিয়েই নেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে গর্তের ভেতর থেকে বিশাল এক মেশিন তাদের সামনে এসে দাঁড়ায়। আসলে রেঞ্জার্সদের এই 5টা জর্ড একসঙ্গে যুক্ত হয়ে যায় আর একটা প্রচণ্ড শক্তিশালী যোদ্ধায় রূপ নেয়। ব্লু রেঞ্জার্স বিলি, যার নাম রাখে মেগাজর্ড। মেগাজর্ডকে দেখেও রিটা একটুও ভয় পায় না। সে নিজের শরীরটাকে গোল্ডারের শরীরের সঙ্গে যুক্ত করে ফেলে, যার ফলে গোল্ডার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মেগাজর্ড ওই দৈত্যটাকে পরপর অনেকগুলো ঘুষি আর লাথিও মারে, কিন্তু তবুও গোল্ডার একটুও দমে যায় না। ঠিক তখনই রেড রেঞ্জার জেসন সবাইকে ট্রেনিংয়ে শেখানো আলফা 5-এর সেই স্পেশাল টেকনিকটার কথা মনে করিয়ে দেয়। মেগাজর্ড শত্রুর হামলা থেকে নিজেকে বাঁচায় আর তারপর পেছন থেকে গোল্ডারকে ধরে সজোরে মাটির উপরে আছড়ে ফেলে। এরপর মেগাজর্ড নিজের দুটো তলোয়ার বের করে এবং গোল্ডারকে আঘাত করে দেয়। অবশেষে মেগাজর্ডের এই ভয়ানক হামলায় গোল্ডার ভেঙে টুকরো টুকরো হতে শুরু করে, আর গোল্ডার ধ্বংস হয়ে যাবার পরে রিটা একেবারেই দুর্বল হয়ে পড়ে, আর রেঞ্জার্সদের কাছে সে রীতিমতো নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করে। এইসব কিছু দেখে রেড রেঞ্জার্স জেসনকে বলে যে তোমার কাছে থাকা গ্রিন কয়েনটা আমাদেরকে দিয়ে দাও আর এক্ষুনি স্যারেন্ডার করো, আমরা তোমাকে প্রাণে মারবো না। কিন্তু রিটা এই শর্ত মানতে সরাসরি অস্বীকার করে দেয়, আর তখনই জেসন মেগাজর্ড দিয়ে রিটাকে এমন কষে একটা চড় মারে, ঠিক যেমন চড় সে স্কুলে থাকা ওই বখাটে ছেলেটাকে মেরেছিল। মেগাজর্ডের এই বিশাল থাপ্পড় খেয়ে রিটা রকেটের মতো উড়ে সরাসরি মহাকাশে গিয়ে পৌঁছে যায়, আর মহাশূন্যের ঠান্ডায় তার শরীর একেবারে জমে বরফ হয়ে যায়, আর সে অনন্তকালের জন্য মহাশূন্যেই ভাসতে থাকে। আর অবশেষে এই ভয়াবহ লড়াইয়ের শেষ হয়। তো পাওয়ার রেঞ্জার্সরা নিজেদের শহর আর পুরো পৃথিবীটাকে ফাইনালি ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ফেলে। সাধারণ মানুষ আর শহরের বাকিরা সবাই তাদের এই নতুন হিরোদের ধন্যবাদ জানাতে শুরু করে, কিন্তু রেঞ্জার্সদের আসল পরিচয় কারোরই জানা ছিল না। তো এখন কয়েকদিন পরে তারা সবাই নিজেদের সাধারণ জীবনযাপনে আবারও ফিরে চলে যায়। তাদের পৃথিবী এখন একেবারেই নিরাপদ ছিল। জেসন স্পেসশিপে আবারও ফিরে যায় আর নিজের তলোয়ারটা সেখানেই রেখে দেয়। সে জর্ডনকে কথা দিয়ে বলে যে যদি পৃথিবীর উপরে আবারও কোনো বিপদ আসে তাহলে আমরা আবারও ফিরে আসব।
এরপর সে তার ডিটেনশন সেন্টারে আবার শাস্তি ভোগ করার জন্য স্কুলে চলে যায়, কিন্তু এবার সে আর একা ছিল না, তার নতুন বন্ধুরা সব সময় তার সাথেই ছিল। আর এই ঘটনার সাথে সাথে আমাদের আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ছোটবেলার স্মৃতিচারণ করতে? ছোটবেলায় তো টিভিতে আমরা এটা কতই না দেখেছি, সম্ভবত জেটেক্স নামের একটা চ্যানেলে এই সব কিছু সম্প্রচার করা হতো, সেই চ্যানেলটাও এখন অস্তিত্বহীন হয়ে গেছে। আর এই সব কিছু তো অনেক আগেই গায়েব হয়ে গেছে, যদিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়। তবে মুভিটা কেমন লাগলো সে ব্যাপারে কমেন্টে আমাদের জানাতে পারেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।